রাজনৈতিক অনৈক্যের কারণে বাংলাদেশটা গভীর সংকটের দিকে যাচ্ছে এবং এটা হলে কিন্তু জুলাই শহীদদের প্রতি শুধু বিশ্বাসঘাতকতা করা হবে না, গণতন্ত্র উত্তরণের পরিবর্তে বাংলাদেশ কিন্তু বিদেশি শক্তির আমি বলবো স্বার্থ হাসিলের একটা উর্বর স্থান হিসেবে এখানে বিবেচিত হবে। অনেক খেলাধুলা হবে। যে গোপালগঞ্জে আমরা অবশ্যই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান চালানো উচিত, অবশ্যই একমত, কিন্তু শুধু গোপালগঞ্জ কেন, আজকে সব জায়গায় অস্ত্র উদ্ধার করতে হবে। গোপালগঞ্জে তো আমার মনে হয় আধিপত্যবাদী শক্তির ভারতের এজেন্টরাও সেখানে আছে অস্ত্র নিয়ে, তাদেরকে সেখানে চিহ্নিত করতে হবে, তাদেরকে আটক করতে হবে। প্রকাশ্যে কিন্তু জামাত, তারপর কি এই এনসিপি, তারপর ভিপি নূর, গণ অধিকার পরিষদ পীর সাহেব এবং হেফাজত ইসলাম প্রমাণ করে দিল যে ইসলামিক শক্তিগুলি তারা এক, বিএনপির বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে ফেলেছে। আমাদের এই মূল্যায়নের আগে আমরা যে কথাটা বলতে চাই যে জনতা পার্টিটা কি কারণে হয়েছিল, যে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশের পথ চলাকে আমরা নিশ্চিত করতে চাই এবং সেটা করতে গিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন সংস্কৃতি আমাদের প্রয়োজন। সেই জন্য আজকে যে সংস্কারের কথাটা আসছে, সেই সংস্কারের প্রশ্নে আমি বলবো যে বর্তমান সরকার একটি কাজ করেছে, যে আলোচনার সংস্কৃতি তারা তৈরি করেছিল, কিন্তু আজকে আমরা দেখছি সেই এটার জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানালেও কিন্তু আজকে সেখানে আমরা দেখছি বিভাজনের রেখা, অনৈক্যের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, গণতন্ত্রের সবচেয়ে বড় বিউটি হলো উই আর এগ্রি টু ডিসএগ্রি, সব ব্যাপারে আমাদের একমত হইতে হবে তা না, আমাদের লক্ষ্যটা ঠিক করতে হবে, কর্মকৌশল হয়তো ভিন্নতা থাকতে পারে। এখানে এই সরকারের যেটা দেখতে চাই, ডক্টর ইউনূস সকলের সর্বজন শ্রদ্ধ ব্যক্তি, কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সাথে সাদাকে সাদা কালোকে কালোর বলার নীতি যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা ১ বছরের যে আমরা দেখছি যে অস্থিরতা কিংবা অস্থিতিশীলতা জনগণকে চরমভাবে হতাশা করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই পরিচালনার ক্ষেত্রে এই আইন শৃঙ্খলার কারণে যে সামাজিক রাজনৈতিক যে পরিস্থিতি এবং যে এই কারণে কিন্তু কোনো বিদেশি বিনিয়োগ আসছে না, কোনো আপনার কর্মসংস্থান হচ্ছে না। সুতরাং এই জায়গায় আজকে আমাদেরকে মূল জায়গায় ফেরত আসতে হবে। মূল জায়গাটা কি? এই যে ৫৪ বছরের বাংলাদেশকে আমরা যারা এই দেশে ছিলাম কিংবা দেশকে শাসন করেছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমিও জাতীয় পার্টির মন্ত্রী ছিলাম, জেনারেল এরশাদের মন্ত্রী ছিলাম। সত্যি কথাই দায় প্রত্যেক দলকে কম বেশি নিতে হবে, যেহেতু তারা কোনো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে নাই, তারা রাজনৈতিক সংস্কৃতি, সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি বিকাশ করতে পারে নাই। আজকে সেই সময়টায় যখন ছাত্ররা এই যে এই জুলাই মাসে আজকে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, তারা কিন্তু গোলটা করেছে। বিএনপি এটি বড় দল, বড় স্টেক হোল্ডার, এটা সত্যি কথা, কিন্তু বিএনপি কিন্তু গোলটা করে নাই। বিএনপি অনেক অত্যাচারিত হয়েছে, গুম খুমের শিকার হয়েছে, কিন্তু গোলটা করেছে ছাত্ররা। এখন ছাত্রদের মাইন্ড রিডটা করতে হবে, এই তরুণ প্রজন্মের মাইন্ড রিডটা আমরা অনেকে করতে পারছি না। আবার পাশাপাশি ছাত্ররাও যে বক্তব্য কিংবা আচরণ করে অনেক ক্ষেত্রে, সেটা আগেকার সে আওয়ামী লীগের ফ্যাসিস্টের আচরণের পুনরাবৃত্তি অনেক সময় পরিলক্ষিত হয়। আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে বর্তমান যে অস্থিরতা অনিশ্চয়তার কারণে বাংলাদেশ একটা গভীর সংকটে পড়বে। আপনি যেটা বললেন যে আজকের কথা, কক্সবাজারের চকরিয়ার কথা কিংবা গোপালগঞ্জের কথা, এই যে রাজনৈতিক অনৈক্যের কারণে বাংলাদেশটা গভীর সংকটের দিকে যাচ্ছে এবং এটা হলে কিন্তু জুলাই শহীদদের প্রতি শুধু বিশ্বাসঘাতকতা করা হবে না, গণতন্ত্র উত্তরণের পরিবর্তে বাংলাদেশ কিন্তু বিদেশি শক্তির আমি বলবো স্বার্থ হাসিলের একটা উর্বর স্থান হিসেবে এখানে বিবেচিত হবে। অনেক খেলাধুলা হবে, যেটা আমাদের জন্য, যেমন ধরেন আজকে যে কথাটা বলতে চাই যে আমি ধরেন আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি, পতিত স্বৈরাচার, তো সুতরাং এইখানে ছাত্ররা যে কথাটা বলতেছে যে ফ্যাসিস্টদের আসতে দিব না কিংবা মুজিববাদকে ধ্বংস করব। তা আমার কথা হলো কি, যে আমরা যদি অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, আমরা যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, গণতান্ত্রিক
প্রক্রিয়া, গণতন্ত্র, ডেমোক্রেসি যে প্রসেস, ডেমোক্রেসি যে প্রোডাক্ট, ডেমোক্রেসি যে কালচার, এই জিনিসটা ছিল না। এটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে সবাই কিন্তু স্পেস দিতে হবে। আপনারা, আমি প্রথম কথা হলো যে ছাত্রদের যেমন অধিকার আছে গোপালগঞ্জে গিয়ে তারা তাদের ওইটা করবে। পাশাপাশি একটা জিনিস বুঝতে হবে, রংপুর এলাকাটা আমরা জানি যে সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের জায়গা। সেখানে তার একটা এটাকে কি বলে ইমোশন, তার একটা প্রতি দুর্বলতা কাজ করে। বগুড়া কিংবা অন্য সহ ওই এলাকা আমাদের সাবেক রাষ্ট্রপতি যেমন জিয়ার একটা অনুভূতি কাজ করে। বরিশালে চরমনাই পীরের একটা অনুভূতি, সাপোর্টের, সমর্থনের কাজ করে। গোপালগঞ্জ তো সত্যিকার ভাবে যে এই শেখ মুজিবুর রহমানের কিংবা শেখ হাসিনার সেখানে এলাকা। আমি ব্রিগেডিয়ার সাহেবের সাথে আমি দ্বিমত যে গোপালগঞ্জে আমরা অবশ্যই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান চালানো উচিত, অবশ্যই একমত। কিন্তু শুধু গোপালগঞ্জ কেন, আজকে সব জায়গায় অস্ত্র উদ্ধার করতে হবে। গোপালগঞ্জে তো আমার মনে হয় আধিপত্যবাদী শক্তির ভারতের এজেন্টরাও সেখানে আছে অস্ত্রশস্ত্র নিয়ে। তাদেরকে সেখানে চিহ্নিত করতে হবে, তাদেরকে আটক করতে হবে। তো সুতরাং এইখানের আমার মনে হয় যে সেনাবাহিনীকে একটা কার্যকর ভূমিকা দরকার। আমি যদি পয়েন্টে যে কথাটা বলতে চাই, দিস আর্মি ইজ আওয়ার ন্যাশনাল আর্মি। 1971 সনে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়ার সেই আমাদের দেশের স্বাধীনতার পক্ষের ঘোষণা দিয়েছিলেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। সেই ইতিহাস আমরা জানি। কিন্তু এটা তো সত্যি কথা যে আওয়ামী লীগ আজকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কিন্তু তাই বলে তো আপনি আওয়ামী লীগকে হয়তো সাময়িক কার্যক্রম করতে পারেন, তাদের যারা অন্যায় করেছে, লুট করেছে, খুন করেছে, তাদের বিচার তো প্রকাশ্য হইতে হবে। এই ব্যাপারে জাতীয় ঐক্যমত। কিন্তু এর মানে এই না যে শেখ মুজিবের অনুসারী তাদেরকে রাজনীতি করতে দিবেন না। তাদেরকে তো একটা জায়গায়, এই জামাতকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। আজকে জামাত দেখিয়ে দিচ্ছে তাদের সাংগঠনিক মানে কতটুকু সক্ষমতা আছে। অর্থাৎ বাংলাদেশের লোক কাউকে যখনই আপনি সাপ্রেসড করবেন, ডিপ্রেসড করবেন, এদের একটা সহানুভূতি কিন্তু কাজ করে। আমি যেটা বলতে চাই, এই আওয়ামী লীগের ফ্যাসিস্টদেরকে, লুটেরাদেরকে, খুনিদেরকে বিচারে দৃশ্যমান আনতে হবে। তারপর কেউ যদি সেটা তাদেরকে রাজনীতিটা এমন ভাবে করতে হবে আমাদের, যাতে তারা ভবিষ্যতে জনগণই সিদ্ধান্ত নেবে এবং তারা ভবিষ্যতে রাজনীতি যাতে ভোটের রাজনীতি যদি হয় তাহলে তারা যাতে সেইভাবে কোনো আবার মাথাচাড়া না দিতে পারে, আমাদেরকে সেই প্রক্রিয়াটা করতে হবে। আজকে আমি আবার একটা কথা বলতে চাই যে আমরা এই যে আপনি যেটা বললেন যে আজকে যে কথা চকরিয়া যেটা হয়েছে, সেটা আমার মনে হয় যে প্রথম কথা আমি বলে গেছি যে তাদের মাইন্ডটাকে যেমন রিড করতে হবে, তাদেরকে চিলড্রেন বলে তাদেরকে অবজ্ঞা করা যেমন আমার মনে হয় শোভন হবে না। আবার পাশাপাশি তারাও যে সালাউদ্দিনকে যেভাবে আক্রমণাত্মক বক্তব্য দেয়, এর থেকে বিরত থাকতে হবে। সুতরাং আমরা মনে হয় যে আজকে দেখেন না কি হলো, আজকে প্রকাশ্যে কিন্তু জামাত, তারপর কি এই এনসিপি, তারপর ভিপি নূর, চরমনাই পীর সাহেব এবং হেফাজত ইসলাম প্রমাণ করে দিল যে ইসলামিক শক্তিগুলি তারা এক। বিএনপির বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে ফেলেছে। আমি আজকে এক জায়গায় আমি প্রধান অতিথি হিসেবে গিয়েছিলাম। আমরা কিন্তু দেখেন বাংলাদেশটা কিন্তু আমরা কিন্তু জাতীয়, আমরা বলেছি যে আমরা জাতীয়তাবাদী শক্তির আমরা ঐক্য চাই, এক। 2 নম্বর হচ্ছে আমরা চাই গণতন্ত্রের এখানে বিকাশ হোক। আমরা ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করি। এদেশে কিন্তু আমরা মানুষ কিন্তু ধর্মভীরু, আমরা কিন্তু ধর্মান্ধ না। মেসেজটা এমন যাওয়া উচিত নয় যে আমরা এটাকে তালেবান স্টাইলে কোন রকম একটা জঙ্গিবাদ প্রতিষ্ঠা করব, নিশ্চয়ই না। এবং আমি বিশ্বাস করতে চাই জামাত ইসলাম সহ চরমনাই পীর সাহেবরাও নিশ্চয়ই গণতান্ত্রিক রাজনীতিতেই কথা বলতে চান। আমরা তো নিজেরাও যে রাজনীতি করি এটাও তো ইসলামিক মূল্যবোধের রাজনীতি করি। সুতরাং আমরা আমাদের পার্টি থেকে আমরা যেটা বলতে চাই, আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা মধ্যপন্থী একটি দল, আমরা গণতান্ত্রিক সংস্কৃতি লালন করতে চাই। এখন এই অবস্থায় আমি যে কথাটা বলবো সেটা হলো যে আমি শেষ করতে চাই এইভাবে যে দেখেন যে দেশে যে মব ভায়োলেন্স, আমি মব জাস্টিস করব না। 5 তারিখে ছিল মব জাস্টিস, এখন কিন্তু যেটা হচ্ছে এটা হলো মব ভায়োলেন্স। মব ভায়োলেন্স এবং মব জাস্টিসের মধ্যে ডিফারেন্স আছে। আপনি 5 তারিখে যে আকাঙ্ক্ষা যে একটা এত হাজার তরুণ শহীদ হলো, হাজার হাজার তরুণ আহত হলো, আজকে তাদের এই পালিয়ে যেতে বাধ্য হলো ফ্যাসিস্ট হাসিনা। সুতরাং সেদিন মব জাস্টিসের মধ্য দিয়েই কিন্তু ওই গণভবন আক্রমণ হয়েছে,
শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছে, এগুলি আমরা মেনে থাকি। তারপরে যেটা হচ্ছে যে মব ভায়োলেন্সের মাধ্যমে চাঁদা থেকে আরম্ভ করে, চাঁদাবাজি থেকে আরম্ভ করে যা কিছু হচ্ছে, এটা জনগণ কিন্তু ভালোভাবে দেখছে না। আমাদের অর্থনীতির অবস্থা খারাপ। সুতরাং আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা যেমনিভাবে তাকে করতে চাই, পাশাপাশি যে কথাটা আসছে তাদের দুর্বলতার দিকটা আজকে চিহ্নিত করতে হবে। এটা রিসাফল হওয়া দরকার, এবং সেখানে যাতে আগামী যে নির্বাচনটা যে টাইমলি হবে, যে বললো ফেব্রুয়ারির মধ্যে হবে অথবা এপ্রিলে হবে, আমি ব্যক্তিগতভাবে একটা অনিশ্চয়তার মধ্যে আছি যে নির্বাচনটা যথাসময় হয় কিনা। কারণ পিআর পদ্ধতি নিয়ে আজকে পুরা বিভক্ত। বিএনপি বলতেছে আমরা পিআর পদ্ধতি চাই না, অন্যরা এই আজকে যে শক্তিটা সমাবেশ করলো তারা বলছে আমরা পিআর ছাড়া নির্বাচন মানি না। তার মানে কি মানে? সুতরাং আমি ব্যক্তিগতভাবে কনক্লুড করতে চাই এইভাবে, আমরা একটা মাঝামাঝি অবস্থায় থাকি। ঠিক আছে, আমরা প্রচলিত নিয়মে যদি সংসদ নির্বাচন হয় এবং দ্বিকক্ষ বিশিষ্ট যেহেতু একটা ঐক্যমত হয়েছে, উচ্চ কক্ষ যদি পিআর এর ভিত্তিতে যদি নমিনেশন দেওয়া হয়, তাহলে এই জায়গাটাতে আমরা একমত হইতে পারি। কারণ এখানে বিএনপি বলতেছে তারা উচ্চ কক্ষেও পিআর মানে না, নিম্ন কক্ষেও পিআর মানে না, আর ইয়েরা বলতেছে আমরা দুই কক্ষেই পিআর চাই। তাহলে আমি যে প্রস্তাবটা দিলাম, এই মাঝামাঝি একটা অবস্থান নিয়ে আমরা একটা জাতীয় ঐক্যের জায়গায় আমরা এটা একটা অবস্থান নিতে পারি। তাই আমি বিশ্বাস করতে চাই যে নিশ্চয়ই আমরা শহীদের এই বর্ষপূর্তিতে আমরা তাদের আত্মত্যাগকে আমরা মূল্যায়ন করব। আমরা ভবিষ্যতে নতুন বাংলাদেশের যে সংস্কৃতি, নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, যে কথাটা বলি ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে নিয়ে আমরা আগে যাব, এবং ৭১-এর যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে আমরা সুপ্রতিষ্ঠিত করব। এটাই হোক আমাদের আজকে সকলের। এট দ্য এন্ড এখানে আমরা বিভিন্ন পথের লোক থাকতে পারি, আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, কিন্তু আমরা যাতে এই দেশটাকে বিদেশি শক্তির কিরণক হিসাবে, আধিপত্যবাদী শক্তির কিরণক হিসাবে আমরা যাতে সুযোগ করে না দেই, এটাই হলো আমার অনুরোধ। সবাইকে ধন্যবাদ।